নমস্কার। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা আকাঙ্ক্ষার মূর্ত বিগ্রহ। তার জীবন ত্যাগে শুভ, বৈরাগ্যে গৌরিক, দাসত্বের শৃঙ্খল মোচনে উৎসর্গীকৃত। জাতীয়বাদী দেশপ্রেমী সুভাষচন্দ্রের রাজনৈতিক ব্যক্তিত্বে ঘটেছিল বহুমুখী বর্ণময় বৈশিষ্ট্য ও নানা গুণাবলীর সমাবেশ। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ শীর্ষস্থানীয় দেশনায়ক। প্রজ্ঞা ও অভিজ্ঞতায় পূর্ণ পরিশীলিত ছিল তার মনন। সুভাষচন্দ্র হলেন ভারতের জনগণ অধিনায়ক, ভারতের মুক্তিপথের বিজয় পথিক, ভারতবাসীর প্রিয় নেতা নেতাজি। এই নেতাজিকেই নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য বিষয় দেশপ্রেমী সুভাষচন্দ্রের রাজনৈতিক কর্মধারায় কৃষি ও কৃষক প্রাসঙ্গিকতা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম ধীর আপসহীন ও শক্তিশালী নেতা হলেন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা ছিল তার রাজনৈতিক মতাদর্শের একমাত্র লক্ষ্য। সুভাষচন্দ্রের রাজনৈতিক ব্যক্তিত্বে ঘটেছিল বহুমুখী ও বর্ণময় বৈশিষ্ট্য গুণাবলীর সমাবেশ। প্রকৃত অর্থে ছিলেন তিনি পূর্ণাঙ্গ স্থানীয় দেশনায়ক। প্রজ্ঞা অভিজ্ঞতাপূর্ণ পরিস্থিতি ছিল তার মনন। সঙ্গত কারণেই কোনো একটি বিশেষ বা সুনির্দিষ্ট তকমায় ঘেরাটোপে তাকে কখনোই আবদ্ধ রাখা যায়নি এ অন্যান্য সাধারণ ব্যক্তিত্বকে। তাই কখনো আমরা তাকে দেখেছি জাতীয় ও আন্তর্জাতিক সমাজ মনস্ক মনীষায় ঋদ্ধ আধুনিক দার্শনিক চিন্তানায়ক রূপে, কখনো বা কংগ্রেসের শীর্ষ নেতা রূপে, কখনো বা সভাপতি পদে নির্বাচিত এক জাতীয়বাদী নেতা হিসাবে। আবার সেই একই সুভাষচন্দ্রকে আমরা দেখি সমকালীন আন্তর্জাতিক পুরুদা ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে পরিচিত ও সম্মানিত ভারতীয় প্রবক্তা রূপে। এমনকি তিনি দেশের শ্রমিক আন্দোলনের একজন অতি দক্ষ সংগঠক রূপেও তার কৃতিত্বের সাক্ষ্য রেখে গেছেন। তার নিজ দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তার আন্তর্জাতিক সমরকুশলী সর্বাধীনকের ভূমিকা তো চিরন্তন কিংবদন্তির মর্যাদায় আজ স্বীকৃত। সুভাষচন্দ্র দেশের নানাবিধ দারিদ্র্য সম্পর্কিত সমস্যা, বেকার সমস্যা, কৃষি শিল্প অর্থনীতি সম্পর্কিত সমস্যা এবং গ্রামীণ জনসাধারণের জীবনমানে উন্নয়নের সমস্যা সম্পর্কে অবহিত ছিলেন। জাতীয় জীবনে দারিদ্র্য বেকার সমস্যার তীব্রতা লক্ষ্য করে তিনি বলেছেন যে আমাদের যাবতীয় সহায়ক মূল্য সম্বলকে জাতীয় সর্বাধিক উপকারে নিয়োগ করার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। তিনি ভেবেছিলেন আমাদের কৃষিনির্ভর সমাজের নিদারুণ দুর্দশার অবসান করা এবং জীবিকার সাধারণ মান উন্নয়ন করা একান্ত দরকার। এ বিষয়ে তার চিন্তাধারা ছিল সুস্পষ্ট। তিনি বলেছিলেন নারী পুরুষ ও শিশু নির্বিশেষে প্রত্যেকে যাতে আরও ভালো খেতে পারে, পড়তে পারে, আরও ভালো শিক্ষা পায় এবং বিশ্রাম ও সাংস্কৃতিক কার্যকলাপের জন্য যথেষ্ট অবসর পায় তার ব্যবস্থা করতে হবে। আর এই লক্ষ্যে পৌঁছতে হলে কৃষিজাত দ্রব্যের পরিমাণ যথেষ্ট বাড়াতে হবে। গ্রামীণ জনগণের বিরাট অংশকে কৃষি সংক্রান্ত নানা কাজে নিয়োজিত করতে হবে। তার অনুসন্ধানী দৃষ্টিতে ধরা পড়েছে ভারতবর্ষ এমন একটি দেশ যার কৃষি সম্পদ অন্যান্য প্রাকৃতিক সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। এখন প্রয়োজন দেশের সামগ্রিক স্বার্থে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে কৃষকের কৃষিকাজ লাগানো। পরাধীন ভারতের সামন্ততান্ত্রিক প্রভাবিত পশ্চাৎপর উন্নত কৃষি ও চরম শোষিত নিরন্ন দরিদ্র কৃষক সমাজ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্রের ভাবনা ও সমসাময়িক কৃষক আন্দোলনের সঙ্গে তার যোগাযোগ ইত্যাদি বিষয়ে কিছুই তথ্যের আলোকে সচরাচর আমাদের সামনে প্রকাশিত হয় না। অথচ ঘটনা হলো স্বদেশের কৃষি সম্পর্কিত ভাবনাতে তিনি যেমন দিয়েছিলেন যথোচিত গুরুত্ব, তেমনি তার ঘটনাবহুল রাজনৈতিক কর্মধারাতেও পরাধীন ভারতের বিভিন্ন কৃষক আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যোগাযোগ রেখেছিলেন। স্বদেশের কৃষি সমাজের সঙ্গে নেতাজির আত্মিক যোগসূত্রে বীজ নিহিত ছিল সর্বসাধারণের দরিদ্র ভারতবাসী ও বিশেষভাবে নিপীড়িত অনাহারী কৃষক সমাজের সম্পর্কে স্বামীজি ও দেশবন্ধুর ভাবনা ভিত্তিভূমিতে।
ভারতের স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্রের প্রথম প্রবেশ ঘটে 1921 সালে। এর আগে প্রায় 5 বছর ধরে তরুণ সুভাষচন্দ্রের মনোজগতে বরণীয় স্বাধীনতা সংগ্রামী, অধিনায়ক বা রাজনৈতিক গুরু হিসাবে লালিত পালিত হয়ে এসেছিল দেশবন্ধুর ভাবমূর্তিতে। স্বদেশের অবহেলিত নিপীড়িত কৃষক সমাজের সঙ্গে সামস্ততাত্ত্বিক আদর্শে অনুপ্রাণিত সুভাষচন্দ্রের আত্মিক ও আন্তরিক যোগসূত্রের বিষয়টি সম্পর্কে সাম্রাজ্য বিরোধী শাসক গোষ্ঠী সম্ভবত সম্যক অবহিত ছিল। 1920 সালের মধ্যপর্বে থেকে ইংরেজ সরকার সুভাষচন্দ্রের মধ্যে লাল জুজুর ছায়া দেখতে পেত। তাদের গোয়েন্দা রিপোর্টে এরকম মন্তব্য করা হয়েছে যে ভারতের বলশেভিজম প্রচারের অন্যতম পাণ্ডা হলো সুভাষচন্দ্র। এই হল গোয়েন্দা রিপোর্ট অতি সাপ যদিও সুস্পষ্ট, তবে একথা অনস্বীকার্য যে ঠিক এই সময়ে প্রত্যক্ষ সুভাষচন্দ্র নিজস্ব প্রজ্ঞা ও বিশ্বাসের ভূমিতে দাঁড়িয়ে ক্রমশ আরও বেশি বামপন্থী আদর্শের দিকে ঝুঁকেছিলেন। 1919 সালে জাতীয় কংগ্রেসের খসড়া প্রস্তাবে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবির প্রাধান্য ছিল না। এর বছর 2 পরে 1921 সালের আহমেদাবাদ কংগ্রেসের কৃষক আন্দোলনকে আরও সোচ্চার করতে তাদের দাবি দেওয়াকেই পূর্ণ স্বাধীনতার প্রধানতম শর্তরূপে ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেসের এক উল্লেখযোগ্য অংশ। এই ঘোষণায় বলা হয়েছিল, ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন ও একটি সার্বভৌম যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠনই হবে তার প্রধান লক্ষ্য। এই রাষ্ট্রের নির্বাচিত সরকার গঠনের অন্যতম ভিত্তি হবে প্রাপ্তবয়স্কদের নরনারীর ভোটাধিকার, সামন্ততান্ত্রিক ও জমিদার প্রথার উচ্ছেদ, উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ, কৃষকদের স্বাধীন শ্রেণী সংগঠন করার দাবিকে স্বীকৃতি দান। 1921 সালের আহমেদাবাদ কংগ্রেসের বামপন্থী সদস্যদের রচিত কৃষক আন্দোলন সম্পর্কিত উপরোক্ত সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেন উত্তরপ্রদেশের জনপ্রিয় নেতা মৌলানা হযরত সোহানি এবং তার প্রস্তাবের সপক্ষে মৌলানা সোহানি জোরালো ভাষণ দিয়ে এই মন্তব্য করেন যে পরাধীন ভারতের দরিদ্র শোষিত কৃষকদের বিভিন্ন দাবি ও অধিকার অর্জনের ভিত্তিতেই জাতীয় কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত পূর্ণ স্বাধীনতা। তার এই প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য দেন রাজস্থানী কৃষক আন্দোলনের প্রভাবশীল নেতা স্বামী কুমারানন্দ। আহমেদাবাদ কংগ্রেসের মৌলানা সোহানির এই বক্তব্য তরুণ সুভাষচন্দ্রের দারুণভাবে প্রভাবিত করেছিল এবং এই সূত্রে স্বাধীনতা সংগ্রামী জাতীয় কংগ্রেসের ভূমিকার প্রেক্ষিতে কৃষি আন্দোলনের মাত্রা অধিকতর গুরুত্বের বিষয়টি পরবর্তীকালে নেতাজির রাজনৈতিক মননে অনেকটা স্থান করে নিয়েছিল। সুভাষচন্দ্রের সামগ্রিক ভাবনা ছিল স্বদেশকে ঘিরে। তিনি দেখেছিলেন কৃষি ভারতের অর্থনীতির মৌলিক বুনিয়াদ। ভারতের জনসংখ্যার 70% অধিকার জীবিকার সন্ধান কৃষি নির্ভর। ক্ষুধার্ত জনগণের মুখে খাদ্য যোগানো ছাড়া কাপড়ের কল, চটকল ও চিনির কল ইত্যাদির রসদ যোগায় এই কৃষি। তাছাড়া রপ্তানি অর্থের বিশাল অংশ ঘরে আনি কৃষিজাত দ্রব্য। তিনি কৃষকদের মধ্যে দেখেছিলেন ত্রিবিধ সমস্যা, যথা ভূমি সমস্যা, কৃষি প্রকরণ সমস্যা ও কৃষক সমাজের সমস্যা। এই ত্রিবিধ সমস্যার ত্রয়স্পর্শে নাভিশ্বাস ছিল ভারতীয় কৃষির। তাই তিনি কৃষকদের উন্নতিতে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চেয়েছিলেন। কৃষি বিষয়ক দৃষ্টিভঙ্গি থেকেই সুভাষচন্দ্রের চিন্তাধারা স্ফুরিত হয়েছিল। রাজনীতিতে তিনি চেয়েছিলেন ভারতের জনসাধারণের হাতে ক্ষমতা তুলে দিতে। তিনি চেয়েছিলেন কৃষিভিত্তিক দেশে অর্থনীতি গড়ে উঠবে, যা হবে জনসাধারণের প্রয়োজনকে কেন্দ্র করে। কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশও ঘটাবে তারাই। স্বামী বিবেকানন্দের কথায় অবিচল বিশ্বাস ছিল সুভাষচন্দ্রের, ভারতের উন্নতি চাষা ধোপা মুচি মেথরদের দ্বারাই হইবে। বিবেকানন্দের এই বাক্য ছিল সুভাষচন্দ্রের রাজনীতি ও কৃষিভিত্তিক অর্থনীতির ভাবনার মূল সূত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন নিশ্চিতভাবে ভারতীয় স্তরের একমাত্র সর্বোচ্চ পর্যায়ের নেতা, যিনি তত্ত্বগতভাবে ও প্রয়োগগত ক্ষেত্রেও জাতীয় মুক্তি সংগ্রামের সঙ্গে ভারতীয় কৃষকের আর্থসামাজিক স্বার্থ কৃষক আন্দোলনের সার্থক সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছিলেন।
আবার কৃষক আন্দোলনকে যে একই সঙ্গে সামন্ততন্ত্র বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী রূপে সংগঠিত ও বিকশিত করা যায় তার প্রমাণ তিনি রেখে গেছেন বারবার। তিনি কেবল একজন মহান দেশপ্রেমী নেতাই নন, জাতীয় কৃষিনীতির পুনর্গঠনে তার অবিশ্বাস্য রকমের প্রগতিশীল মানসিকতার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। বন্ধুগণ, আলোচ্য বিষয়টি এখানেই শেষ হলো। এই আলোচ্য বিষয়টির জন্য ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে ভিডিওতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করার জন্য অনুরোধ রইল। সুস্বাগতম। পারবি না।